তো আপনারা সকলেই বলছিলেন যে অপশন সেলিং নিয়ে ভিডিও ডিটেলস শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। তো ইতিমধ্যে আমি অপশন সেলিং নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিওটাতে আমি কোনো স্ট্র্যাটেজি বা কী করে আপনি অপশন সেলিং করবেন সেই নিয়ে আলোচনা করিনি। সেইটাতে আমি আলোচনা করেছি যে বেসিক অপশন সেলিংয়ের কনসেপ্টগুলোকে নিয়ে। তো এই ভিডিওতেও আমি সেরকমভাবে কোনো স্ট্র্যাটেজি আলোচনা করছি না। তার কারণ হচ্ছে অপশন সেলিংয়ের জন্য স্ট্র্যাটেজির থেকেও ওভারঅল যে কনসেপ্টটা আছে সেটা আপনার বেশি গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটেজি যদি আপনি দেখেন তো বিভিন্ন জায়গায় রেডিমেড আপনি প্রচুর স্ট্র্যাটেজি পেয়ে যাবেন। সাধারণ ফ্রিতেই বিভিন্ন স্ট্র্যাটেজি আপনি দেখতে পাবেন। যেমন ধরুন এখানে যদি আপনি সেন্সিবলের সাইটে আসেন, এখানে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে আপনার বুলিশ, বেয়ারিশ, নিউট্রাল, আদার নানান রকম স্ট্র্যাটেজি আছে, নানান রকম তার অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি রয়েছে, ঠিক আছে? আপনি সেগুলো এখান থেকে এমনি দেখে নিতেই পারেন, কিন্তু সেগুলো অ্যাপ্লিকেশন কি করে করবেন এবং কোন কন্ডিশনের মধ্যে কোনগুলো আপনার অ্যাপ্লাই করার প্রয়োজন সেটা কিন্তু বোঝাটা সব থেকে বেশি জরুরি, ঠিক আছে? তো অপশন সেলিং করার জন্যে আমাকে সবার আগে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বেশ কিছু জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে কি, প্রিভিয়াস যে ডেট চার্টটা আছে সেই চার্টটা আমাকে খুব ভালো করে স্টাডি করতে হবে, যে সেটা থেকে আমি কি বুঝতে পারবো যে অলরেডি যে পজিশন যেগুলো তৈরি হয়ে আছে সেই পজিশনগুলো কোথায় কোথায় রয়েছে, কিভাবে বুঝতে পারবো? আমি প্রিভিয়াস ডেট থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে সেগুলোকে মার্ক করে আমি বুঝতে পারবো যে অলরেডি কোথা থেকে পজিশন তৈরি হয়েছে। তো সেখান থেকে আমি কি কি তিনটে জিনিস ইম্পর্টেন্ট বলছিলাম, আমি প্রিভিয়াস ডে হাই, লো এবং ক্লোজ, এইগুলো আমাকে অবশ্যই চার্টের মধ্যে মার্ক করতে হবে যখনই কিনা আমি কাজ করতে বসি না কেন। দ্বিতীয় যেটা আমাকে দেখতেই হবে সেটা হচ্ছে কি, অপশন চেন। অপশন চেন আমাকে কেন দেখতে হবে, ঠিক আছে? এটা আপনার প্রশ্ন হতে পারে, অপশন চেন দেখার প্রয়োজনটা কেন? তো সবার আগে বুঝতে হবে যে আমি যে অপশন সেলিং করছি সেই অপশন সেল কারা করছে। অপশন কিন্তু আপনার তৈরি করছে হচ্ছে অপশন রাইটার যারা আছে তারা। তো অলরেডি মার্কেটকে যারা চালাচ্ছে বা যারা মার্কেটের মধ্যে পজিশন তৈরি করে আমাদেরকে অপশন ট্রেডিং করার মানে ফেসিলিটি প্রোভাইড করেছে, তাই না? যদি ধরুন আমরা অপশন বাইং যখন করছি, তো যদি ধরুন কেউ একটা পজিশন যদি তৈরি না করে তাহলে তো কখনোই আমরা অপশন বাইং করতে পারবো না। তো সেলাররা অলরেডি কোথায় পজিশন তৈরি করে রেখেছে, তারা কোথায় নতুন পজিশন অ্যাড করছে, কোথা থেকে তারা পজিশন থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, এটা আমরা যদি দেখতে পারি তাহলে আমরা তাদের সঙ্গে করে যদি চলি তাহলে কিন্তু আমরা সঠিক রাস্তায় চলতে পারবো, তাই না? ধরুন যদি আমি যে কোনো সময় আপনাকে ধরুন একটা অপশন চেন যদি খুলে দেখাই, ধরুন আমি যদি এখান থেকে অপশন চেন আপনাকে দেখাই নিফটির, ধরুন অপশন চেন আমি এখানে খুলেছি, তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, ধরুন এখানে ওয়াই রয়েছে হচ্ছে কত, 111 লাখ, মানে হচ্ছে 1,11,00,000 আপনার এখানে 26,200 কলেতে আপনার পজিশন রাইটিং হয়েছে। এবং এ পাশেও যদি দেখুন এখানে আপনার 1 কোটি, সরি, এখানে আপনার ওয়াই হচ্ছে 55 লক্ষ, আপনার এখানে ওয়াই বিল্ড আছে, মানে 55 লক্ষ পজিশন তৈরি হয়েছে। সেখানে আমার আপনার একটা পজিশন কিন্তু কোনো গুরুত্ব রাখে না। আমাদেরকে যদি ট্রেড করতে হয় তো আমাদেরকে অবশ্যই এদের পজিশনগুলো কীরকম বিল্ড হচ্ছে সেটাকে দেখে সেই অনুযায়ী কাজ করতে হবে। অপশন চেন থেকে আমরা কি করে নিজেদের একটা মাইন্ডসেট তৈরি করতে পারবো, মানে আমাদের কি করে একটা বায়াস তৈরি হবে যে মার্কেট আপনার বুলিশ না বেয়ারিশ, সেই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করেছি। এই চ্যানেলেই অপশান ট্রেডিংয়ের একটা প্লে লিস্ট আছে, সেটাতে আপনি দেখে নিতে পারেন। তো আমার মনে হয় সেটা দেখলে আপনাদের এই ব্যাপারে কনসেপ্ট অনেক পরিষ্কার হয়ে যাবে। চার্টের মধ্যে যদি ধরুন চলে আসছি, ঠিক আছে? তো চার্টের মধ্যে যদি এসে আমি দেখি এখানে, ধরুন 7 তারিখ আজকের দিন, আমি গতকালকের যদি মার্কেট দেখি এখানে, ঠিক আছে? তো আমি আপনাকে বলেছিলাম কি গুরুত্বপূর্ণ হচ্ছে কি, প্রিভিয়াস ডে ক্লোজ যেটা আছে সেটা আপনার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? প্রিভিয়াস ডে ক্লোজ পয়েন্ট ধরুন এইটা, 3:25 এখানে ক্লোজিং হচ্ছে, ধরুন এই পয়েন্টটাকে আমি মার্ক করছি। আর কি মার্ক করতে হবে বলেছেন, যে প্রিভিয়াস ডে হাই। প্রিভিয়াস ডে হাই কোথায় আছে, প্রিভিয়াস ডে হচ্ছে আপনার এইটা, আমি এটাকেও মার্ক করছি। আর দ্বিতীয় হচ্ছে আপনার প্রিভিয়াস ডে লো। প্রিভিয়াস ডে লো কোথায় আছে আপনার, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস ডে লো। আমি এই 3টে পয়েন্টকে আপাতত মার্ক করলাম, ঠিক আছে? তো ক্লোজিং যেখানে হয়েছে, দেখুন আমরা যদি ভালো করে দেখি তো মার্কেট ওপেন হওয়ার কিন্তু দুবার আপনার
ক্লোজিং প্রাইজের থেকে রিজেকশন নিয়েছে। এবারে যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো এখানে টানার চেষ্টা করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে মার্কেট আপনার একাধিকবার এই জোন থেকে আপনার রিজেকশন নিয়ে, এই জোনটা কত আছে 200, যদি কোনো রাউন্ড নাম্বার থাকে তো সেই জায়গাগুলো কিন্তু এমনিতেও সাইকোলজিক্যাল লেভেল হিসেবে কাজ করে এবং সেখানে আপনার রাইটিংও থাকে। ঠিক আছে, নিফটির মধ্যে আপনার 100 যেগুলো আপনার রাউন্ড আছে সেগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ধরুন আমি এই জোনটাকেও ধরুন মার্ক করার চেষ্টা করছি। তো এখানে যদি আমি মার্ক করি, ধরুন এটা একটা জোন হিসেবে আমি মার্ক করলাম। তার কারণ কি, আমি আগেও সাপোর্ট রেজিস্ট্যান্সে যখন আমি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম কি সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু কোনো একটা নির্দিষ্ট লাইন হিসেবে কাজ করে না। সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু একটা এরিয়া, ঠিক আছে, যেখান থেকে আপনার মাল্টিপল টাইম আপনার রিজেকশন পাবে মার্কেট, সেটাকে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের একটা জোন হিসেবে মার্ক করবো। তো এটা আমি দেখতে পাচ্ছি কি 26,200 থেকে 26,100, সরি 25,180 অবধি একটা লেভেল রয়েছে, মানে 20 পয়েন্টের একটা জোন। তো এখান থেকে মার্কেট কি একবার, দুবার, তিনবার এবং চারবার এখানে রিজেকশন পেয়েছে এবং এখানেই ক্লোজিং দিয়ে দিয়েছে মার্কেট। তো সুতরাং এই জায়গাটা সবসময়তে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, ঠিক আছে। এবং আমাকে একই সঙ্গে দেখতে হবে হচ্ছে কি যখন আপনার মার্কেট খুলছে সেই সময় আপনার যে 26,200 যে কল আছে, ঠিক আছে, 26,200 কলের মধ্যে ওআই এর কিরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো হচ্ছে কি যারা ধরুন এই রেজিস্ট্যান্সটা তৈরি করেছে, মানে এখানে তো তারা রাইটিং করেছে, তাদের কিন্তু যখন রাইটিং করেছে তারা অবশ্যই চেষ্টা করবে যে এই পজিশনটাকে তাদেরকে রক্ষা করার জন্যে, ঠিক আছে। তারা কখনোই চাইবে না যে এখানে যারা রাইটিং করেছে তারা এখান থেকে বেরিয়ে আসবে। তা বলে কিন্তু এরকমও না যে যারা ধরুন রাইটিং করে তারা শুধুমাত্র এই 200, মানে 26,200 এখানে রাইটিং করে, তারা কিন্তু মাল্টিপল জায়গায় বিভিন্ন জায়গায় রাইটিং করে রেখেছে, ঠিক আছে। তো আমার কাছে তখন মার্কেট যখন খুলছে তখন আমার কাছে বেসিকভাবে একটা চিন্তা থাকবে হচ্ছে কি যে এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। আবার দ্বিতীয় জিনিস দেখুন, আমাদের সবার মনের মধ্যেই কিন্তু একটা চিন্তা কাজ করে যে যখনই কোনো একটা রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট চলে আসছে তখন ওই রেজিস্ট্যান্সটাকে আমাদেরকে মনে হতে থাকে সবসময়তেই যে ওই রেজিস্ট্যান্সটা মার্কেট ব্রেকআউট দিয়ে ওপরে চলে যাবে, ঠিক আছে, আমরা ব্রেকআউট টেন্ড নেবো। এটা একটা আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি, মানে মধ্যে পড়ে আর কি, যে সবসময়তেই আমাদের মনে হতে থাকে যে কি যে এটা হয়তো মার্কেট ব্রেকআউট দিয়ে দেবে। কিন্তু আমরা যদি দেখি 70% টাইম কিন্তু মার্কেট ব্রেকআউট দেয় না। তার কারণ হচ্ছে কি মার্কেট কিন্তু 30% টাইম ধরুন আপনার ট্রেন্ডিং অবস্থায় থাকছে, বাকি সময় কিন্তু মার্কেট আপনার একটা রেঞ্জ বাউন্ড জায়গার মধ্যেও চলে। এবং একইভাবে যদি ধরুন আমি লঙ্গার টাইম ফ্রেমে দেখি, ধরুন আমি 30 মিনিট টাইম ফ্রেমে যদি এখানে দেখি, তো 30 মিনিট টাইমের মধ্যে যদি আমি দেখি তাহলে কিন্তু আমি দেখতে পাবো হচ্ছে এখান থেকে কি মার্কেট কিন্তু আপনার বেয়ারিশ অবস্থাতেই চলছে, ঠিক আছে। মার্কেট কিন্তু আপনার 30 মিনিটের মধ্যে বেয়ারিশ ভাবেই চলছে, ঠিক আছে, কন্টিনিউয়াস নিচের দিকে আসছে। তো আবার 5 মিনিটে নিয়ে আসছি। তো যেটা আমরা কথা বলছিলাম, তো আমাদের সবসময়তেই কিন্তু এরকম যখন আমরা লেভেল দেখবো আমাদের চিন্তা ভাবনা থাকবে হচ্ছে কি আমরা এই লেভেলটাকে একটা স্ট্রং লেভেলই মনে করছি। তার কারণ হচ্ছে কি অলরেডি এই রেজিস্ট্যান্সটা আপনার এস্টাবলিশ হয়ে রয়েছে। আমরা কখনোই মনে করতে যাব না যে এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেকআউট দিয়ে চলে যাবে। আমাদের সবসময় কি করতে হবে যে যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন আমাকে করতে হবে কি রেজিস্ট্যান্স যখন যাবে তখন সেল করতে হবে, ঠিক আছে। আর যখন আপনার আপ ট্রেন্ড থাকবে তখন আমাকে কি করতে হবে যে সাপোর্ট যেগুলো আছে সেগুলোতে বাই করার জন্য চেষ্টা করতে হবে। এমন নয় যে ডাউন ট্রেন্ডের মধ্যে আমি রেজিস্ট্যান্স ব্রেক করলে সেটা আপনার সাময়িক একটা হয়তো ওপরের দিকে যেতে পারে, কিন্তু লঙ্গার ডাইরেকশানে কিন্তু সে নিচের দিকেই থাকবে। তো এরকম হতে পারে যে আমি যেটা চিন্তা করলাম তার উল্টো দিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা স্টপ লস সবসময় নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমি ধরুন ওয়েট করে আছি, এবং এছাড়া একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, ধরুন প্রথম 5 মিনিটের যে ইন্ট্রাডের যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে 9টা 15, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা সবসময়তেই হিউজ ভলিউম থাকে, এবং যেহেতু ভলিউম থাকে এবং এই ক্যান্ডেলটা ম্যাক্সিমাম টাইমেই দেখবেন যে এটা একটা বড় ক্যান্ডেল হয়, তো এই ক্যান্ডেলের যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে ইন্ট্রাডেতে কাজ করার জন্য। তো এই লেভেলটা যতক্ষণ না ভেঙে আপনার নিচের দিকে বা ওপরের দিকে যাচ্ছে
ততক্ষণ কিন্তু আমাদেরকে ট্রেড থেকে অ্যাভয়েড করাটাই বেটার, ঠিক আছে? এবং একদম প্রথম 5-10 মিনিট বা 15 মিনিটের মধ্যে কিন্তু ভোলাটিলিটিও একটা প্রচণ্ড মাত্রায় থাকে। সেই সময় আমরা যারা নতুন কাজ করছি আমাদের পক্ষে বেটার হচ্ছে আমরা ট্রেড থেকে দূরে থাকা। যে আমরা জাস্ট অবজার্ভ করছি, আমাদের দেখে এরকম মনে হবে যে ট্রেডটা নিয়ে নিই, বা ট্রেড নিয়ে নিয়ে হয়তো যদি এরকম মনে হতে পারে যে আমি যদি ট্রেডটা নিয়ে নিতাম তাহলে এখনই আমার 20 পয়েন্ট 25 পয়েন্ট প্রফিট হয়ে যেত, নানান কিছু। কিন্তু প্রফিট আপনার হয়ে যেতেও পারে, লসও হয়ে যেতে পারে। যদি প্রফিট হয় সে তো ভালো, কিন্তু লস হলে এত দ্রুত পরিমাণে লস হবে, সেই লসটাকে আপনি সহ্য করে স্টপ লসটা কাটিয়ে বেরিয়ে উঠতে পারবেন না যদি না সিস্টেমের মধ্যে স্টপ লসটা লাগিয়ে দেন। তো বেটার হচ্ছে প্রথম অবস্থায় এটাকে অ্যাভয়েড করা, ঠিক আছে? তো আমি যদি ধরুন দেখি এখানে আপনার ধরুন নিফটি যখন প্রথমবারে যখন এখানে আসছে রেজিস্ট্যান্স জোনটার মধ্যে, এখান থেকে সে রিজেকশন নিচ্ছে, ঠিক আছে? যদি রিজেকশন নিচ্ছে এবং বড় উইক তৈরি করছে, তার মানে আমরা কি বুঝতে পারি যে এই রেজিস্ট্যান্স জোনটাকে নিফটি আপনার মানছে। তো সেক্ষেত্রে আমরা প্ল্যান করতে পারি কি বেয়ারিশ ট্রেড নেওয়ার জন্য। তো বেয়ারিশ যদি আমি ট্রেড নিই তাহলে কি আমি সেখানে পুট বাই করে নেব? সেটা তো আমি অপশন বাইং যদি করতাম সেক্ষেত্রে করতাম। সেক্ষেত্রে আমাকে করতে হবে হচ্ছে এখানে এখানে আমি করব হচ্ছে কি কলকে আমার শর্ট করব। কিসের জন্যে? সঙ্গে করে আপনার হেজিং দিয়ে। যদি হেজিং দিই, হেজিংটা কি করবে? হেজিংটা আমাকে একটা প্রোটেকশন দেবে হচ্ছে কি যদি কিনা বড় মুভ হয়ে যাবে সেই মুভটা আমার লসটাকে মিনিমাইজ করবে, আর দ্বিতীয় হচ্ছে কি আমার মার্জিনটাকে কমিয়ে দেবে। এই দুটো জিনিস আমাকে হেজিংটা সাহায্য করবে। তো ধরুন এখান থেকে যদি আমি কল শর্ট করি, তো সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাকে তো সেন্সিবলের থেকে যদি দেখাই, এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে যদি আসেন স্ট্র্যাটেজি বিল্ডারের মধ্যে, যদি বেয়ার এসে যাই, এই যে বেয়ার কল স্প্রেড, ওই স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে আপনার বেয়ার কল স্প্রেড, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কি করা হচ্ছে 26,150 ধরুন এখানে একটা রেডিমেড আপনার দেখেছি। ধরুন আমি এখানে করলাম কি 200 আপনার কল আমি ধরুন এখানে শর্ট করে দেবো, এবং সঙ্গে করে হেজিং হিসাবে ধরুন আপনার 400 আমি বাই করে নেব, ঠিক আছে? তার ফলে কি হবে, মার্জিনটা আমার অনেক কম পরিমাণে লাগছে। ধরুন মার্জিন এখানে লাগছে হচ্ছে আমার 47,000 টাকা মতন মার্জিন লাগবে 50,000 টাকার ভিতরেই। এখানে আপনার ম্যাক্স প্রফিট হওয়ার চান্স কত? 3,673, ঠিক আছে? এবং ম্যাক্স লস হওয়ার চান্স কত? এখানে ম্যাক্স লস হওয়ার চান্স হচ্ছে কত? 9,000, ঠিক আছে? তো এই ম্যাক্স লস আর ম্যাক্স প্রফিট দেখে হয়তো আপনার মনে হতে পারে যে এখানে প্রফিট হওয়ার চান্স হচ্ছে আপনার মাত্র 3,500, আর লস হওয়ার চান্স হচ্ছে আপনার 9,000। কিন্তু ঘটনা হচ্ছে এটা ম্যাক্স লস হওয়ার চান্স কখন? যখন ধরুন আপনি এটাকে এক্সপায়ারি অবধি ধরে রেখে দিয়েছেন, আপনি এই ট্রেডটা তৈরি করে ভুলে গেছেন, কোনো রকম কোনো কিছু করছেন না, কোনো রকম কোনো কিছু করলেন না, সেক্ষেত্রে আপনার এরকম হতে পারে। আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে প্রবাবিলিটির উপরে। এখানে যদি ধরুন আমি প্রবাবিলিটি দেখে, এখানে প্রবাবিলিটি হচ্ছে আপনার প্রফিট হচ্ছে 65%, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় হচ্ছে কি এটার মধ্যে টাইম ভ্যালু কত আছে? 3,673, ঠিক আছে? টাইম ভ্যালু মানে হচ্ছে কি টোটাল এক্সটেন্সিভ ভ্যালু, এটার মধ্যে কোনো প্রিমিয়াম নেই, যেটা আছে শুধুমাত্র হচ্ছে আপনার টাইম ভ্যালু। মার্কেট যেখানে আছে সেখানে যদি এক্সপায়ার হয়ে যায় আপনার এই টাকাটা অটোমেটিক আপনার কাছে চলে আসবে, যদি কিনা মার্কেট না এই স্ট্রাইকের ওপরে যায়। তো ধরুন এইখানে আপনার এটা টাইম হচ্ছে আপনার ধরুন 10টা 15 সময় ধরুন এই আপনার কি করেছে, এখানে আপনাকে ইন্ডিকেশন দিয়েছে। ঠিক আছে? 10টা 15 সময় যদি ধরুন আমি নিফটির 200 আপনার কল দেখাই, 26,200 ধরুন আমি কলটা আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? ধরুন এইটা আপনার ইন্ডিকেশন দিয়েছে, এই ক্যান্ডেলটা আপনাকে ইন্ডিকেশন দিয়েছে। ধরুন এই ক্যান্ডেলটা ইন্ডিকেশন যদি দিয়ে থাকে, আর ধরুন প্রিভিয়াস ডে ক্লোজিং এটা ধরুন আপনার একটা স্ট্রং আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, প্রিভিয়াস ডে ক্লোজিং এর নিচে আপনার চলছে, হ্যাঁ? তো এই অবস্থায় ধরুন যদি আপনি এখান থেকে সেল করলেন, এবং এটা হচ্ছে আপনার স্টপ লস লেভেল, আর টার্গেট ধরুন আপনি 1:1 দিলেন, বা ধরুন ডে লো অবধি লাগালেন, তো খুব ইজিভাবে কিন্তু আপনি
এতটা পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। আর যদি না যায়, আপনার যদি ধরুন ক্যালকুলেশন ভুল প্রমাণিত হয়, তাহলে আপনার স্টপ লস যাবে। এটা খুব পরিষ্কার হিসেব। আমরা কখনোই 9,000 টাকা লস হওয়া অবধি ধরে রাখবো না। কিন্তু যদি আমি এইটা করি, সেক্ষেত্রে আমার লাভ কি? এটার মধ্যে কিন্তু টাইম ভ্যালু রয়েছে। এটা আমরা নিচ্ছি হচ্ছে একটা ডাইরেকশনাল ট্রেড, ঠিক আছে? যে মার্কেট আপনার বেয়ারিশ ডাইরেকশনে যাবে, সেই জন্য আমরা ট্রেড নিচ্ছি। এটার জন্য তো আমি ডাইরেকশনাল মুভ পাচ্ছি। এর সঙ্গে সঙ্গে ধরুন প্রত্যেক দিন ইন্টারডের মধ্যে এর ডিকে হবে। ডিকে হওয়ার জন্যেও আমি মুভটা পেতে থাকবো। এই কারণেই হচ্ছে আপনার অপশন সেলিং যদি আমি করি, সেক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার চান্স বেশি। একইভাবে যদি ধরুন আমি ওখান থেকে ধরুন পুট বাই করতাম 26,200, ধরুন আমি সেই সময় যখন রিজেকশন নিয়েছে, ধরুন আমি 26,200, এখানে আমার ধরুন প্রফিট হলো কত? ধরুন 100 থেকে ধরুন আপনার মোটামুটিভাবে 70, মানে 30 পয়েন্ট আমি এখান থেকে ধরুন ক্যাপচার করতে পারতাম। কিন্তু যদি এটা না করে ধরুন আমি আপনাকে দেখাচ্ছি, তো আমি পুট বাই করে রাখছি 26,200, ঠিক আছে? এই ধরুন কোন জায়গাতে ছিল, এই ক্যান্ডেলটা, এটা ধরুন তো আমি পুট বাই করেছি। এই ক্যান্ডেলটা আমার ইন্ডিকেশন ক্যান্ডেল ছিল 10টা 15-র সময়, তাই তো? দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, 10টা 15-র সময়তে আমি ইন্ডিকেশন ক্যান্ডেলটা দিয়েছিল। তো আমি 10টা 15-তেই আমি আপনাকে দেখাচ্ছি 26,200 ফুট। তো দেখুন সেক্ষেত্রে ধরুন এই ক্যান্ডেলটা 10টা 15, এই ক্যান্ডেলটা কিন্তু স্টপ লস আপনার চলে গেছে। ধরুন তারপরে আপনার এত বড় মুভ হয়েছে ঠিকই, হ্যাঁ, তারপরে আপনার এত বড় মুভ হয়েছে, ধরুন আপনার এখান থেকে চলে গেছে হচ্ছে 113 থেকে আপনার, তাও 113 থেকেও আপনার ধরুন 148 অব্দি মুভ হয়েছে। মানে প্রচুর যে মুভ হয়েছে সেরকম কিন্তু নয়। কিন্তু তার আগে যখন আপনার স্টপ লস কিন্তু একাধিকবার হিট করিয়ে দিয়েছে, এখানে যখন মার্কেট চলেছে তখন কিন্তু আপনার মনে হবে না যে এটা আবার ঘুরে ওখানে চলে যেতে পারে, ঠিক আছে? চার্টটা তৈরি হয়ে যাওয়ার পর যখন আমরা দেখছি, তখন কিন্তু আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, এতে অনেক বড় মুভ হয়েছে। কিন্তু যখন আমি লাইভ মার্কেটের মধ্যে এটা দেখব, তখন কিন্তু আমার এরকম মনে হবে না। এবং সঙ্গে করে আরও কিছু জিনিস আমাদেরকে একসাথে রাখতে হবে মাথায়। সেটা হচ্ছে কি, আমরা কিছু ইন্ডিকেটারকে সঙ্গে করে ইউজ করব, ঠিক আছে? ইন্ডিকেটর কি ইউজ করবো, আমি এর আগেও একটা ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম হচ্ছে কি, ভিউ অ্যাপ যেটা আছে সেটা আমরা ইউজ করব হচ্ছে অপশন ট্রেডিংয়ের সময়। তার কারণ হচ্ছে কি, ভিউ অ্যাপটা আপনার অপশন ট্রেডিং যখন করব আমরা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার সেশন ভিউ অ্যাপ। আর এর সঙ্গে ইউজ করব হচ্ছে আপনার যেটা উইকলি ভিউ অ্যাপ আছে সেইটা, ঠিক আছে? এবার সেশন ভিউ অ্যাপ আর উইকলি ভিউ অ্যাপ কেন ইউজ করছি সেটা আমি ভিডিওর মধ্যে ডিটেলসে ডিসকাস করেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। ধরুন যারা পজিশন তৈরি করছে নিফটির মধ্যে বা ব্যাঙ্ক নিফটির মধ্যে বা যে কোনো অপশানের মধ্যে, তারা কিন্তু শুধুমাত্র এরকম না যে আজকে সকালে এসে আমি পজিশন তৈরি করলাম, আজকে বিকালবেলা 3:30 যখন বাজবে তার 5 মিনিট আগে আমি সমস্ত পজিশন ক্লোজ করে বাড়ি গিয়ে বসে পড়লাম। পজিশন আপনার সবসময়তেই ওপেন থাকে, ঠিক আছে? কিছু পজিশন ইন্টারডের জন্য অতিরিক্ত তৈরি হয়, সেগুলো ইন্টারডের জন্য আপনার ক্লোজ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু ওভারঅল পজিশনগুলো আপনার চলতেই থাকছে। তো আমরা ইন্টারডের মধ্যে কি হচ্ছে সেটাকে বোঝার জন্য দেখবো হচ্ছে সেশন ভিউ অ্যাপটা। আর যেটা উইকলি ভিউ অ্যাপ আছে, সেই উইকলি ভিউ অ্যাপটা আমাদের ওভারঅল সেন্টিমেন্টটা বুঝতে সাহায্য করবে। ধরুন আমি এখানে তো 26,200 কল, যদি দেখেন 26,200 কিন্তু যে কলটা আছে, এ কিন্তু উইকলি যে ভিউ, যে সেশন ভিউ অ্যাপটা আছে এটা হচ্ছে লাল, উইকলি ভিউ অ্যাপটা কিন্তু হচ্ছে আপনার ব্লু কালারের, হ্যাঁ? তো দেখুন এখানে কিন্তু আপনার বারংবার কিন্তু উইকলি যে ভিউ অ্যাপটা আছে সেটা থেকে কিন্তু রিজেকশন পেয়েছে। এটা আপনি অ্যাট দ্য মানির যে স্ট্রাইকটা আছে সেটাকে যদি আপনি কল এবং পুট মনিটর করেন রেগুলার, এবং দুটোকে একসাথে আপনাকে দেখতে হবে, একটা সেশন ভিউ অ্যাপ এবং সঙ্গে করে হচ্ছে উইকলি ভিউ অ্যাপ। সেশন ভিউঅ্যাপ যেটা আছে সেটা কিন্তু প্রথম 30-35 মিনিট অবধি আপনার সেরকমভাবে কাজ করবে না। তার কারণ এর ডেটা আপনার তখনও তৈরি হয়নি। এটা আজকের প্রথম ক্যান্ডেল থেকে 5-6টা ক্যান্ডেলের ডেটা নিয়ে তৈরি হচ্ছে।
আপনার সেই জন্য দেখতে হবে যে প্রিভিয়াস ডে যে ভিউ অ্যাপটা আছে সেই ভিউ অ্যাপটাকে, অথবা উইকলি যে ভিউ অ্যাপটা আছে সেই উইকলি ভিউ অ্যাপটাকে আপনি প্রথম মোটামুটি 45 মিনিট 30 মিনিটের জন্য ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। এটা আপনি লাইভ মার্কেটে নিজে অবজার্ভ করুন। যদি আপনার মনে হয় যে না, এটা সঠিক ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি, তাহলেই আপনি ফলো করবেন। আমি এখনও আপনাদের যারা দেখছেন ভিডিও, তাদের সবাইকে, যারা নতুন আপনারা শুরু করতে চান, তারা অন্তত 15 দিন কি 1 মাস আপনারা লাইভ মার্কেটে দেখুন যে কীরকমভাবে চলছে। যদি আপনাদের ইচ্ছা হয় যে ট্রেড আমি করে দেখবো কিরকম পেপার ট্রেডিং, আপনি ধরুন এখানে সেন্সিবলের মধ্যে এসে এখান থেকে যদি আপনি ট্রেড অপশানে যান, এখান থেকে দেখুন প্র্যাকটিস ট্রেড ড্রাফট পোর্টফোলিও এরকম আছে, সেখান থেকে করতে পারেন। অথবা ধরুন আপনি এখানে একটা বিল্ড কাস্টম স্ট্র্যাটেজি আপনি ধরুন এখানে করলেন, করে ধরুন আপনি এখান থেকে 26,200 যে কল আছে সেটাকে আপনি শর্ট করলেন, এর সঙ্গে হেজিং হিসাবে আপনি ধরুন 26,400কে আপনি বাই করে নিলেন। ঠিক আছে, এবার করে এটা ডান করে দেওয়ার পরে আপনি এখানে অ্যাড টু ড্রাফট করে দিন। ঠিক আছে, করে আপনি একটা নতুন করে দিন, করে নাম দিয়ে দিন এর ড্রাফট বা যে কোনো কিছু, স্ট্র্যাটেজি নেম 1 2 3 দিয়ে এখানে ক্রিয়েট করে দিন। ঠিক আছে, কনফার্ম করে দিলেন। এখানে আপনার পজিশনটা চলে আসবে। এটাকে আপনি লাইভ মার্কেটের মধ্যে দেখতে পারবেন যে কীরকমভাবে আপনার লাভ লসটা বাড়ছে কমছে। একদম রিয়েল আপনি ধরুন জিরোধার মধ্যে যেরকম দেখতে পাচ্ছেন, বা ধান বা অন্য কোনো ব্রোকার্সে দেখতে পাচ্ছেন, অত দ্রুত রেসপন্স করবে না, একটু স্লো থাকবে। কিন্তু তাও আপনার লাভ লসটা কীরকম বাড়ছে কমছে সেটা আপনার দেখে একটা ধারণা তৈরি হবে। তো প্রথম অবস্থায় অন্তত 15 দিন থেকে 1 মাস আপনারা এরকম ধরনের কাজ করে মার্কেটে প্র্যাকটিস করুন। তারপরে যখন মনে হবে যে না, জিনিসটা আমি ভালোভাবে বুঝতে পারছি, তখন আপনারা শুরু করতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের সঙ্গে আজকে একটা স্প্রেড কী করে তৈরি করতে হয় এবং করার জন্য কীরকম কনসেপ্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে আরও নানান রকমের স্ট্র্যাটেজি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এবং আরও একটা কথা যেটা বলে রাখা, আমি অপশন ট্রেডিং নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করি, সেখানে আমি অপশন ট্রেডিং সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন আগে, তাহলে এই ভিডিওগুলো দেখতে আপনাদের অনেক সুবিধা হবে। এবং এমন না যে না দেখলে আপনি ভিডিওটা দেখে বুঝতে পারবেন না, তবে যদি দেখে নেন তো সেটা আপনারই সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।